আজ আয়োজন করা হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা। আজকের এই সপ্তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা 2019 আয়োজিত হয়েছে সদ্য প্রয়াত পণ্ডিত অরুণ ভাদুরী স্মরণে। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানটি উদ্বোধন করবেন 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। সংবর্ধিত অতিথিদ্বয় হলেন বিজিটি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সরোজকান্তি সিংহ ভাজানী এবং বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মহাপরিচালক কুন্দেশ্বরী ঔষধালয় লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শেরিন আক্তার, আর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার বাবু নিতাই কুমার ভট্টাচার্য, কর্ণফুলী উপজেলা চট্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার ও আমাদের অনুষ্ঠান উদ্বোধন করার জন্য উদ্বোধন ঘোষণা করার জন্য এবং উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি খ্যাতিমান বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম স্যারকে। তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে দিবেন সংগঠনের সভাপতি বাবু বেনু কুমারকে। আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় বেনু কুমারকে। এবারে স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন সভাপতি শ্রদ্ধেয় বেনু কুমারকে। স্যার উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম স্যারকে উদ্বোধন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত ব্যক্তিত্ব প্রফুল্ল এবং সম্মানিত অতিথিবৃন্দ, শিল্পীবৃন্দ, শ্রুতি অঙ্গনের সভাপতি এবং নিগম যেটা নিউক্লিয়াস নাচ সেক্রেটারি সামনে যারা আছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমাকে উদ্বোধন করার জন্য আমন্ত্রণের জন্য আমি শ্রুতি অঙ্গনের কৃতজ্ঞতা জানাই। আমি এই কাজটির জন্য মোটেই উপযুক্ত নই এবং আমি কথা সুন্দর করে বলতে পারি না। হয়তো হাতে যন্ত্র থাকলে একটু বাঁশি বাজায় শুনতে পারতাম, সেটাও হতে পারত। আমি শ্রুতি অঙ্গনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই দুটি বিশেষ কারণে। একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের জন্য, আয়োজনের জন্য 7টি বছর শ্রুতি অঙ্গন কাজ করেছে। একটা সঙ্গীতের সংগঠন 7 বছর একসঙ্গে চলা এটা দুষ্কর ব্যাপার, বিশেষ করে আমাদের দেশে যেখানে সাহায্য সহযোগিতা পেট্রোনাইজেশনের অভাব। আর আরেকটি কাজ হল শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছে এবং শুদ্ধ সঙ্গীত, মধুরের গান এবং আগুনের ভাব আমাদের দেশের যে ঐতিহ্য ওই গানের পৃষ্ঠপোষক, ওই গানটাকে প্রমোট করতে চেষ্টা করছি। আমি এখানে একটু বলতে চাই আপনাদেরকে যে আমাদের দেশের আসল সঙ্গীত, আমাদের যে অরিজিন, এটা কিন্তু ছাপিয়ে যাচ্ছে পাশ্চাত্য সঙ্গীতের দৌরাত্মে। আমি নাম আর বললাম না, মানে বিদেশি আগ্রাসন আমাদের নিজস্ব সঙ্গীতকে কিন্তু অনেকটা করে যাচ্ছে, সাপ্রেস করে যাচ্ছে। এদিকে আপনারা মনোযোগী থাকবেন। দেখবেন ওইসব সঙ্গীত যখন হয় মাল্টিনেশনাল কোম্পানিগুলো অনেক টাকা দেয় এবং অনেক সাহায্য সঙ্গীতের সহযোগিতা করে। আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা উন্মাদের মতো নাচানাচি করে, কিন্তু আমাদের মূল সঙ্গীত যেটা ভারতের অরিজিন সঙ্গীত, যে সঙ্গীতের ধারা বহু বছর থেকে আসছে এবং যে সঙ্গীত স্রষ্টার সাথে মিলিত করার জন্য সাহায্য করে, সেই সঙ্গীত কিন্তু অনেক অবহেলিত। এই অবহেলিত সঙ্গীতকে এরা পৃষ্ঠপোষকতা এবং ওরা চালিয়ে যাচ্ছে, পপুলার করার জন্য চেষ্টা করতেছে। সেজন্য আমি শ্রুতি অঙ্গনকে
অনেক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আরেকটি কাজের জন্য আমি বিশেষভাবে অভিনন্দন জানাই, যেটা এখন আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন। আমাদের উদ্বোধনের কথাটা হলো প্রথমেই উদ্বোধন করতে হবে, প্রধান অতিথি বিশেষ অতিথি পরে ভাষণ দেবেন, ওনারাও এসছেন, খুব ভালো। এবং আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে আরেকটা ব্যতিক্রমী কাজ করছেন এই সুবিরঙ্গন। দুইজন অত্যন্ত দেশের সর্বজন সম্মানিত ব্যক্তিত্ব, একজন হল প্রফুল্ল দাস, স্বাধীনতা সংগ্রামে তিনি অনেক অবদান রেখেছেন। আরেকজন ইন্টেলেকচুয়াল ডক্টর সরোজকান্তি হাজারি। আমাদের দুইজনই কিন্তু সঙ্গীতের বাইরের লোক। এই দুইজনকে এরা সাধারণত সঙ্গীত সংগঠনগুলো সঙ্গীতের লোককেই সম্বর্ধনা দেয়, কিন্তু আজকের এই ব্যতিক্রম ধর্মী জিনিসের জন্য করার জন্য যে দেশে একটা গণ্যমান্য ব্যক্তি দুজনকে দেশে রিসেপশন দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে, সম্মানিত করছে, সেজন্য তাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এবং ওনারাও আমাদের এই শ্রুতি অঙ্গনের সাথে সম্পৃক্ত থাকবেন সবসময়, এটাই আশা করা যায়। এবং ওনাদেরকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি অত্যন্ত বিশেষভাবে অভিনন্দন জানাই। আমার এখানে কথা বলার কিছু আর বিশেষ কিছু বলার নাই। আমি শুধু বলবো, আবারও ধন্যবাদ দিই আমাকে এখানে কিছু বলার জন্য এবং আমন্ত্রণ রাখার জন্য। এবং এই কথা বলে আজকে এই সঙ্গীত সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে তার অনবদ্য বক্তব্যের জন্য। সপ্তম বার্ষিক উচ্চাঙ্গ সম্মেলন এবং ধ্বনিযোগ সম্বর্ধনা 2019 উপলক্ষে মৈত্রী ভবন মিলনায়তন আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আগত অন্যান্য গুণীজন এবং অন্যান্য সকলকে সাদর সম্ভাষণ এবং অভিবাদন জানাচ্ছি। সুকুমার ভিত্তিক চর্চার মধ্যে সঙ্গীত সাধনা একটি। শাস্ত্রীয় সঙ্গীত চর্চা ব্যতীত সঙ্গীতের সফলতা লাভ করা খুবই কঠিন। আশা করি আমাদের এই আয়োজনে সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়ে আশার সঞ্চার করবে এবং আগামী প্রজন্মকে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আকর্ষিত করবে। শ্রুতি অঙ্গনের সপ্তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আনন্দের দিনে। যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হচ্ছেন প্রয়াত সভাপতি প্রফেসর ডক্টর জীবন চন্দ্র পাল মহোদয়। তিনি ছিলেন আমাদের মাথার উপরে ছাতার মতো। আমরা যখন ওনাকে বললাম এমন একটি প্ল্যাটফর্ম তৈরির কথা যাতে উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতের চর্চা প্রচার প্রসারে হতে রাখা যাবে, এটা শুনে তিনি রাজি হয়ে গেলেন এবং আমাদের উৎসাহিত করলেন, যা তিনি পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু কি দুর্ভাগ্য, আমাদের অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং আত্মার সদ্গতি কামনা করছি। সংগঠনের পিঠা হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়লাম। অল্প কিছুদিনের মধ্যে তার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী, বর্তমান সম্মানিত সভাপতি প্রফেসর বেনু কুমার দেব এবং সিনিয়র সহসভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিলেন এবং তাদের মেধা, শ্রম, দক্ষতা ও যুগোপযোগী পদক্ষেপ এবং আন্তরিক প্রচেষ্টায় শ্রুতি অঙ্গন আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। বর্তমান সভাপতি প্রফেসর বেনু কুমার দে মহোদয়ের সংগঠনের প্রতি ত্যাগ, অক্লান্ত পরিশ্রম, ভালোবাসার ঋণে শ্রুতি অঙ্গন আবদ্ধ।
এই ঋণ কখনো শোধ করার মতো নয়। আমরা তার শারীরিক সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি এবং আমি তাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। প্রচন্ড আর্থিক অনটন এবং অত্যন্ত সীমিত সময় হলেও 2012 সালে প্রতিষ্ঠিত শ্রুতি অঙ্গন বাংলাদেশ এই কয়েক বছরে চট্টগ্রাম তথা বাংলাদেশের উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতের সকল শিল্পী, শিক্ষক, শ্রোতা, ভক্ত ও ছাত্রছাত্রীদের ভালোবাসা লাভে সমর্থ হয়েছে। পরিশেষে সম্মেলনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় দূরের স্বপ্নগুলোর কাছে আমরা পৌঁছাতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। সকলের মঙ্গল হোক। ধন্যবাদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক লিটন কান্তি দাসকে তার বক্তব্য রাখার জন্য। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সংগঠনের সিনিয়র সহ সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকীকে। তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সংগঠনের সাধারণ সম্পাদক, সংগঠনের দপ্তর সম্পাদক রিপু ধরকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর বেনু কুমার দে, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইফতেখারউদ্দিন চৌধুরী, মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং সম্বর্ধিত অতিথি প্রফেসর ডক্টর শরৎকান্তি সিংহ হাজারী, মাননীয় উপাচার্য ইসলাম বিশ্ববিদ্যালয়, লায়ন প্রফুল্লচন্দ্র প্রফুল্লানন্দ সিংহ, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবী এবং মহাপরিচালক মুন্ডিশ্বরী ঔষধালয়, এবং আজকে অনুষ্ঠানে যিনি উদ্বোধন করেছেন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, এবং বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শিরিন আক্তার, বাংলাদেশ টেলিভিশনের জয়েন্ট মেম্বার জনাব নিতাই কুমার ভট্টাচার্য, কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল জাহাঙ্গীর, উপস্থিত সুধীমণ্ডলী এবং সঙ্গীত প্রিয় আজকের এই উপস্থিত সদস্যবৃন্দ এবং মেহমানবৃন্দ, প্রথমে আমি আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে যতবার অনুষ্ঠান হয়েছে আমি বলেছি আমি একজন আগ্রহী শ্রোতা, আমি শিল্পী না, খুব আগ্রহের সাথে শুনি, সঙ্গীত পছন্দ করি, কিন্তু গাইতে পারি না। দুঃখ হয় যখন দেখি বিখ্যাত শিল্পীরা গায়, আমার এই অনুষ্ঠানের এই সংগঠনের শিক্ষার্থীরা গায়, খারাপ লাগে, গাইতে চাই কিন্তু হয় না, বুঝতে পার। কিন্তু যারা গায় তারা অত্যন্ত সমাজের মানুষের কাছে প্রিয়। এই সঙ্গীত চর্চা খুব কষ্টের, বিশেষত উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা। এটা জনপ্রিয় কোনো সঙ্গীত না, আপনারা সবাই জানেন। ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম বলেছেন, ওনারা জানেন এই উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার ধরে রাখা কত কষ্টকর। বিশেষ করে খ্যাতির একটা পর্যায়ে হয়তো অনেক ক্ষেত্রেই তাদের ডাক পড়ে, সুনাম হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে এই উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করার খুব খুব কষ্টকর, যদি না পৃষ্ঠপোষকতা পাওয়া যায়। সেই আমাদের উপমহাদেশের যে সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চার পিছনে যে পৃষ্ঠপোষকতা ছিল, যার কারণেই এটা আজকে এই পর্যায়ে এসেছে। তো ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেছেন যে পাশ্চাত্য সঙ্গীতের দাপটে এই সঙ্গীত অনেকটা অবহেলিত হয়ে যাচ্ছে, এবং সেই আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীতের বৈচিত্র্য সেটাকে ধরে রাখার জন্যই এই শ্রুতি অঙ্গনের আয়োজন। এই আয়োজনের প্রথমে সাড়া দিয়েছিলেন, আমি একটা কথা বলতে চাচ্ছি, সংগঠনের আসার পিছনে প্রফেসর জীবনচন্দ্র পালের ভূমিকাটাই আমার এখানে আসার পিছনে গুরুত্বপূর্ণ। আমি এই ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানের প্রফেসর জীবনচন্দ্র পালকে স্মরণ করছি। আর এই শ্রুতি অঙ্গনের শিক্ষার্থী যারা আপনারা দেখছেন, তাদের আন্তরিকতার ত্রুটি নেই, তাদের লক্ষ্য অনেক বড়, তাদের স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্নের সাথে যারা তারা সেই স্বপ্নের
লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনারা আপনাদের পৃষ্ঠপোষকতা, আপনাদের সহযোগিতার হাত আন্তরিকভাবে বাড়িয়ে দেবেন। তারা একসময় অনেক বড়, তাদের মধ্যে কেউ তো অনেক খ্যাতিমান পাবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আপনাদের আন্তরিক পৃষ্ঠপোষকতা একান্তভাবে কামনা করছি। আপনাদের পৃষ্ঠপোষকতা পেলে এই সংগঠন এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিককে। অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ। তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক রূপন নাথ। গুণীজন সংগঠন 2020 শ্রুতি অঙ্গন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন যারা আমি খুব ভক্ত। আমার প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি জনাব প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শিরিন আক্তার, উপ-উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর উপস্থিত আছেন জনাব নিতাই কুমার ভট্টাচার্য মহোদয়, জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর বেনু কুমার দেব এবং উদ্বোধক হিসেবে আছেন বিশিষ্ট গুণীজন উস্তাদ ক্যাপ্টেন আজরুল ইসলাম, 100 পদকপ্রাপ্ত খ্যাতিমান বংশীবাদক। তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আজকে যে গুণীজন সংবর্ধনা, সেই সংবর্ধিত অতিথির মধ্যে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমার শিক্ষক প্রফেসর ডক্টর শরৎকান্তি সিং মহাদয় স্যার, মাননীয় উপাচার্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। তাকে আসলে আমরা আমার শিক্ষক হিসেবে আমি জানি। আরো উপস্থিত আছেন নায়ক প্রফুল্ল রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা সমাজসেবী, মহাপরিচালক পুণ্যেশ্বরী ঔষধালয়। সামনে উপবিষ্ট সকলকে আমার শুভেচ্ছা জানাই। আসলে বক্তব্যের শুরুতে যেহেতু মার্চ মাস, বাঙালি হিসেবে আমরা সবার প্রথমেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আরো স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদকে, যাদের আত্মার আত্মহত্যের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং শ্রদ্ধা ভরে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকে শ্রুতি অঙ্গন যে মহতি আয়োজন করেছে, সে আয়োজন নিঃসন্দেহে প্রশংসা দাবিদার রাখে। কারণ সঙ্গীত হচ্ছে এমন একটি জিনিস, সঙ্গীত হচ্ছে এক মানুষের সাথে জড়িত, মানুষের আবেগ, ভালোবাসা, বিরহ। আমরা যদি দেখি যে পৃথিবীর বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চল সঙ্গীত চর্চা করে, এবং সঙ্গীতগুলো জাতিগতভাবে অঞ্চল ভেদে বিভিন্ন রকমের হয়। ধারণা করা হয় আজ থেকে প্রায় 55,000 বছর আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম সঙ্গীতের নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে আমরা যদি দেখি যে গবেষণা দেখা যায়, অ্যামাজন জঙ্গলে যে জাতি এখনো সভ্যতা পায়নি, সেই উপজাতি বা অন্য জাতি তারাও একটি সুর বা সঙ্গীতের মাঝে থাকে। সঙ্গীত আসলে সাধারণ মানুষের সহজ ভালোবাসা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি প্রকৃতির উপর, আবহাওয়ার উপরে সঙ্গীত রচনা হয়েছে। ধর্মীয় সঙ্গীত, প্রার্থনা সঙ্গীত, ভালোবাসার সঙ্গীত, বিরহের সঙ্গীত, শ্রদ্ধার সঙ্গীত, সব ধরনের সঙ্গীতে পাওয়া যায়। এ থেকে আসলে বোঝা যায় মানুষের জীবনটা সঙ্গীতের সাথে জড়িত। দার্শনিক স্ট্রিট একটি কথা বলেছিলেন যে সঙ্গীত আর মানুষের জীবন নাকি ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন ক্ষেত্রে তার নিদর্শন পাই। তবে শ্রুতি অঙ্গন যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছে, শাস্ত্রীয় সঙ্গীতকে আমরা বলি সঙ্গীতের ব্যাকরণ। তো এই ব্যাকরণ হিসেবে তারা যে এই যুগে এসে যেখানে পাশ্চাত্য সঙ্গীত চর্চাই চলছে বেশি, তারা সেই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছে, তার জন্য অবশ্যই তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আমাদের যে শিক্ষার্থীরা এখানে সঙ্গীত চর্চা করছে, তাদের প্রতি আমার আহ্বান, আমরা আমাদের দেশজ লোকজ সংস্কৃতি থেকে যাতে সরে না যাই, বরাবরই আমাদের দেশজ লোকজ সংস্কৃতির প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে শ্রুতি অঙ্গন,
আমি তার সর্বাত্মক মঙ্গল কামনা করি। সেই সাথে এই অনুষ্ঠানের সাথে আয়োজনে যারা আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যে এই ধরনের একটি মহতি উদ্যোগ, মহতি আয়োজন তারা করেছেন। সঙ্গীত সাধারণ মানুষের যে সহজ ভালোবাসা, সেই ভালোবাসা এই হাউসের সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ শামসুল তাবরিজকে তার অনন্য বক্তব্যের জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার বাবু নিতাই কুমার ভট্টাচার্যকে। তাকে ফুল ও ক্রেস্ট দিয়েও বরণ করে দিচ্ছেন সাংগঠনিক সম্পাদক শ্রী মিটন দাস। তাকে বরণ করে দিচ্ছেন শ্রী মিটন কান্তি দাস। এবার স্যারকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুখী পত্রিকা আয়োজিত আজকে 7ম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন এবং মনিটরিং সম্পাদনা 2019-এ সম্মানিত উদ্বোধক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি এবং লায়ন প্রফুল্লরঞ্জন সিংহ, দুজনকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে এখনো দেখতে পাচ্ছি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, উপস্থিত আছেন কর্ণফুলী উপজেলা চট্টগ্রামের ইউএনও সৈয়দ শামসুল তাবরিজ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধীজন এবং যারা মঞ্চে আলোচনা আছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা এবং বৈকালিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমরা সভ্যতার ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমি দেখব, আমরা জানি যে সেই জাতি সবচেয়ে বেশি সমৃদ্ধ যাদের সংস্কৃতি ততটা সমৃদ্ধ, এবং সেই দিক থেকে আমাদের বাঙালি সংস্কৃতি বিশ্বের বুকে অত্যন্ত উঁচু মর্যাদায় সমাসীন। আমি কি, যদি আমি এটা জানতে চাই তাহলে আমাকে আমার সংস্কৃতি জানতে হবে। শুধু তাই না, বিশ্বের যে কোনো মানুষের পরিচয় তার সংস্কৃতি। এই সংস্কৃতির একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে সঙ্গীত, এবং সঙ্গীতের আমার পূর্ববর্তী বক্তা যথার্থই বলেছে যে সঙ্গীতের ব্যাকরণ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত। আমরা যদি সঙ্গীত সম্পর্কে সঙ্গীত চর্চা করতে চাই তাহলে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের কোনো বিকল্প নাই। আজকে যদি আমরা দেখি যে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত অবহেলিত বলে আমাদের কিন্তু সঙ্গীত চর্চা ঠিক সেইভাবে অনুশীলিত হচ্ছে না, এবং তার প্রভাব পড়ছে আমাদের সঙ্গীত শিল্পীদের মধ্যে। আমি দীর্ঘ প্রায় দুই যুগ যাবত এই সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত। আমি সেখানে দেখতে পাচ্ছি যে অনেক শিল্পী মুষ্টিও কিছু গান শিখে তারা বিভিন্নভাবে ইয়ে করছে, কিন্তু তাদের যে সঙ্গীতের যে গাঁথুনি
সেইভাবে হচ্ছে না। আমরা যদি 70 বা 80 দশকের সঙ্গীতের কথা চিন্তা করি, যখন সঙ্গীত সাধনা হতো, আসলে সঙ্গীত হচ্ছে সাধনার জিনিস, হৃদয়ের জিনিস। শুধু সঙ্গীত সাধনা দিয়েই কিন্তু একজন সঙ্গীতজ্ঞ হওয়া যায় না, এখানে গড গিফটের কিছু লাগে। অর্থাৎ তার কণ্ঠ যদি না থাকে, কণ্ঠে যদি মাধুর্য না থাকে, তাহলে আমি যতই সাধনা করি আমাকে দিয়ে কিন্তু সঙ্গীত হবে না। তাই আমার সাধনার পাশাপাশি আমার গড গিফটের জিনিসটাও আমাকে থাকতে হবে। তাই সবার দ্বারা সঙ্গীত সাধনা সম্ভব না। সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত সাধনা তারাই করবে যাদের সাধনা এবং গড গিফটের জিনিসটা রয়েছে। আমি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে বিশেষ করে এই উচ্চাঙ্গ সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত এটা খুবই অবহেলিত, এবং আমাদের যে সরকারি যে মিডিয়াগুলো আছে সেখানে কিছুটা আমরা এগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, তাও প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। কিন্তু আপনি দেখেন যে আমাদের যে 40টা বা 42টা যে চ্যানেল আছে, বা রেডিওতে যে আরো যদি ধরি 14টা কমিউনিটি রেডিও আছে, এবং প্রায় 10টা 11টার মতো এফএম রেডিও আছে, এখানে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয় না বললেই চলে। সুতরাং আমাদের সঙ্গীতকে যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই ধরনের ব্যাকরণ শুদ্ধ উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের লালন আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে এই মিডিয়াগুলোতে তাদেরকে যথাযথভাবে তুলে ধরতে হবে। আমি যেটা বলছিলাম যে 70 বা 80 দশকের যে সমস্ত গান, এইগুলো আসলে সত্যিকারের সাধনা দিয়ে এগুলো চর্চা করে সেই গানগুলো তৈরি হয়েছে। ফলে কি হয়েছে, সেই গানগুলো এখনো কিন্তু আমাদের মনে দোলা দেয়। কিন্তু এখন যে গানগুলো হচ্ছে, সেই গানগুলো কি হচ্ছে, আমরা সবাই ব্যস্ত, আমার সুর নাই তাল নাই, কিন্তু আমি একটা ট্রাকে আমি আগে মিউজিক কম্পোজ করছি, পরে যে আমি আমার কণ্ঠ দিয়ে আসছি, কারণ আমরা এত ব্যস্ত যে আমাদের সাধনার সময় নেই। যে জিনিসটা হারে হারে টের পাচ্ছি আমি রেডিও এবং টেলিভিশন। ফলে হচ্ছে কি, যে মানুষের হৃদয়ে এই সঙ্গীতার জায়গাটা দিতে পারছে না। সুতরাং আমাদের মানুষের হৃদয়ে যদি সঙ্গীতকে জায়গা করে নিতে হয়, তাহলে সঙ্গীত সাধনা করতে হবে, উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতকে সেই আসনে বসাতে হবে, এবং আমার গলায় সুর এবং তালকে বসাতে হবে। যদি তা আমি করতে পারি, তাহলে আমি একজন প্রকৃত শিল্পী হতে পারবো, এবং তা যদি না করতে পারি, তাহলে আমি আমার যে মর্যাদার আসন, সে আসন হারাতে বাধ্য হব। আমি এই শ্রুতি অঙ্গনের এরকম একটি আয়োজনকে সাধুবাদ জানাই, এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আশা করব যে তারা তাদের শ্রম এবং মেধা দিয়ে ভবিষ্যতে এই ধরনের আয়োজন এবং তাদের যে শিক্ষার্থী, তাদেরকেও তারা প্রয়োজনীয় উচ্চতর আসনে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় অতিথিকে তার অনবদ্য বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে প্রথম অতিথির বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতিখার উদ্দিন চৌধুরী। তাকে ফুল ও ক্রেস দিয়ে বরণ করিবেন সংগঠনের সভাপতি বেনুল ওমায়তুল। মাননীয় অতিথিকে ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠনের সম্পাদক বেনুল ওমায়তুল। মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি।
খ্যাতিমান এবং দীর্ঘদিন ধরে এরা শাস্ত্রীয় সঙ্গীত সাধনায় নিজেদের নিবেদন করে আসছেন। সেই শ্রুতি অঙ্গ তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এবং এর সাথে তাদের সপ্তম বার্ষিক উচ্চাঙ্গ সম্মেলন। এই সম্মেলনের এই পর্বের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন সহকর্মী, কৃতি শিক্ষক প্রফেসর বেণু কুমার দে, রয়েছেন আমাদের মঞ্চে বিশেষ অতিথি আমাদের ইউনূস সাহেব, রয়েছে আমাদের খুবই প্রিয় বন্ধু টেলিভিশন নিজার বাবু। আজকে যারা সম্বোধিত হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দুই প্রিয় মানুষ, একজন আমার শ্রদ্ধাভাজন সহকর্মী প্রফেসর ডক্টর সরস্বতী সিং হাজারি, আর যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু, যার সাথে দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী কাজ করে আসছি, চক্ষু হাসপাতাল, বিএনএসবি, আর অনেক প্রতিষ্ঠান, লাইফুল চন্দ্র সিং। আজকে যিনি আমাদের সমাজে উদ্বোধন ছিলেন, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উচ্চ উপমহাদেশের অত্যন্ত উঁচু আগের একজন বংশী শিল্পী উস্তাদ আজিজুল ইসলাম। আমি ক্যাপ্টেন বলছি, তার বাঁশি এমন এক ধরনের আমাদের অনুপ্রাণিত করে, সান্নিধ্য করে এবং সেই প্রাণ সঞ্চারের যে স্পেস দিতে করে আমার অনেকবার সুযোগ পেয়েছে। আর নিজস্ব বাসায়ও অত্যন্ত ছোট্ট পরিসর আমি সেই বাঁশি সহ উপভোগ করার সুযোগ পেয়েছে। আজকে আমি আছেন অনেক সময় প্রয়োজন। এখানকার আমাদের সহসভাপতি, বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনের দায়িত্বে আছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর উস্তাদ সিদ্দিকী, আমার অত্যন্ত সহকর্মী বন্ধু রয়েছেন, সচিব রয়েছেন, আমার রয়েছেন, ইন্দ্রিন রয়েছেন, অনেকে আছেন। সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আমাদের সুধী মন্ডলী, নমস্কার এবং সালাম। আসলে বক্তব্য অনেক হয়েছে। এই বিষয়টি সবাই বলছেন, বলেছেন, সবাই বলেছেন, আসলে সঙ্গীত কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। সঙ্গীত হচ্ছে প্রার্থনা। অন্তরকে যদি নিষ্কলুষ করতে হয়, অন্তরকে যদি অন্ধকার মুক্ত করতে হয়, সে অন্ধকারের শক্তিকে নির্ধারণ করতে হয়, তাহলে অন্তরকেই বিভূষিত করতে হবে। সে অন্তরকে বিভূষিত করার, প্রাণিত করার একমাত্র মাধ্যম হচ্ছে এই সঙ্গীত। সেজন্যে সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যারা সত্যিকার সঙ্গীতজ্ঞ, তারা কিন্তু সঙ্গীতকে কিন্তু চর্চা হিসেবে নেননি, সাধনা হিসেবে নেননি, তারা এটাকে প্রার্থনা হিসেবে নিয়েছে। এবং এই সঙ্গীতটি এভাবেই যেমন ঈশ্বর বন্দনা করি বা প্রভু বন্দনা করি, সেই বন্দনার মতোই এটি আমাদেরকে সেভাবেই সকল অন্ধকার থেকে, সকল অমঙ্গল থেকে, সকল ধরনের অপরাধ থেকে আমাদেরকে পরিত্রাণ করে, পরিহার করে, এটা আমাদের নতুন পথে মানবিকতা, সাম্প্রদায়িকতা, সৃজনশীলতা, মননশীলতার পথটাকে আমাদের দেখিয়ে দেয়। সেই ক্ষেত্রে এই সঙ্গীতের যে অবদান, সেটি কিন্তু বিশ্বমান এবং চির জাগ্রত। শাস্ত্রীয় সঙ্গীত বলা হচ্ছে, আমি নিজেও সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। সেটা প্রথম থেকেই ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর জামান ইসলাম স্যার। ওনার প্রয়াত হওয়ার পর থেকে আমাকে দায়িত্ব নিতে হয়েছে। উস্তাদ সমন্বয় যোগ্য লোকটি আছে বলে এই প্রতিষ্ঠানটি এখনো সুদৃঢ়ভাবে তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। প্রায় দীর্ঘ 14 বছর তারা তাদের পরিক্রমায় যুক্ত হয়েছে। যে বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
আজকে আমরা যাদেরকে মঞ্চে দেখতে পাচ্ছি, আমরা অত্যন্ত আশান্বিত, অত্যন্ত গৌরবান্বিত এবং অত্যন্ত অনুপ্রাণিত যে এই ক্ষুদে শিল্পীগুলো আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছে। আমাদের মতো বৃদ্ধ অনেকে আমরা এই সঙ্গীত ছেড়ে পালিয়েছি, কারণ অনেকেই দেখেছে আমি পাশ্চাত্য যারা সঙ্গীতে বিশ্বাস করে বা শ্রুতি দিয়ে তাদের আনন্দটুকু উপভোগ করে, শাস্ত্রীয় সঙ্গীত কেন তারা একটু অনীহা বা এটিকে এক ধরনের বিরূপ মাধ্যম হিসেবে তারা নিয়ে থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে পাশ্চাত্যের বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা পণ্ডিত, আমি দেখেছি হার্ভার্ডের শিক্ষকরা, দেখেছি ক্যালিফোর্নিয়া ব্রেকের শিক্ষকরা, ইয়েল ইউনিভার্সিটি থেকে শুরু করে, মিশিগান থেকে শুরু করে, ডেনমার্ক অলবর্গ থেকে শুরু করে, ম্যাকগিল ম্যাকমাস্টার থেকে শুরু করে, টরন্টো, প্রত্যেক বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, শিক্ষার্থী, তারা কিন্তু ওখানে এখনো পাশ্চাত্যের এবং প্রাচ্যের সঙ্গীতকে মিলিয়ে আমাদের পণ্ডিত উদয়শঙ্কর যেটা শুরু করেছিলেন, রবি শুক্র যেটা শুরু করেছিলেন, সে কিন্তু এখনো অনেক ক্ষেত্রে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা অনেকে জানেন না জানি না যে নর্থ আমেরিকায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রত্যেকটা অঞ্চলে একটি করে আশ্রম থাকে। আশ্রমে বিশেষ এই সঙ্গীত অঙ্গগুলো, বিশেষ করে দক্ষিণ ভারতে অনেক খ্যাতিমান শিল্পীরা সেখানে প্রায় প্রতি মাসে যাচ্ছে এবং তাদের শিষ্যগুলো তৈরি করছেন এবং তারা এই সঙ্গীত নির্মাণ করছে। এটা বিশাল ব্যাপার এবং তাদের যে নিবেদন সেটা কিন্তু অন্যরকম কিছু। আমরা কিন্তু আমাদের যতই বলি না কেন পাশ্চাত্যের দিকে, আমরা কিন্তু ওভাবেই এই নিবেদনটিকে অত সমৃদ্ধ করতে পারছি না। এটা আমাদের একদমের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। আর যারা করছেন তাদের জাগতিক জীবনের সমস্যাগুলো আমরা কেউ তাকাচ্ছি না। সেই জন্য আমি অনেক সময় বলি যে আমাদের গায়ক সুবীর নন্দী, দেখবেন সুবীর নন্দীর গানগুলো প্রতিটি গানে তার মধ্যে কাজ রয়েছে। চমৎকার বলেন যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, রজনীকা ভেউরে আড়ালে ঢাকা কত প্রয়োজন। সে কত চমৎকার করে গান করে আমাদের সবাইকে কত সুবোধ দিচ্ছে, শ্রুতিকে আমাদের মনে করছে। কিন্তু সেই ঢেউয়ের মতো তা বলছে যে সাগর থেকে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনিত ঢেউর আড়ালে ঢাকা কত প্রয়োজন। আমরা সমুদ্রের ঢেউ থেকে কত আনন্দ পাচ্ছি, কত ধরনের আমাদের সুবোধ চলছে, যে ঢেউর আড়ালে যে ক্রন্দন, সেই ক্রন্দনটুকু আমরা কেউ শুনতে পাচ্ছি। আমাদের সেই ক্রন্দন শুনতে হবে এই প্রতিশীলদের নির্মাণ কাজ থেকে, তাদের সঙ্গীতের যে নির্মাণ, সঙ্গীতের যে তারা এই পরিক্রমা, যে আবহ, সেখান থেকে আমাদের ওই যে বলুন অন্তর থেকে স্কলুষ করা শিক্ষানিতে হবে। এই ক্ষুদে শিল্পেরাই আমাদের পথরক, এরাই আমাদের আগামী দিনের ফিলোসফার, এরাই আমাদের আগামী দিনের পাথেয় শুধু নয়, তারা আমাদের গাইড, দার্শনিক সব কিছু। তারা যেমন করে অন্তরকে বিকশিত করে অন্যের অন্তরকে সাজানোর চেষ্টা করছে, তাদের থেকে শিক্ষা নিয়ে আমরা অন্তরের কলুষতাকে পরিহার করে যাতে আমরা অন্তরকে বিকশিত করতে পারি। সেই রবি ঠাকুরের বাসায় অন্তর বড় বিকশিত করো, অন্তর করে সেই শিক্ষা যেন আমরা সুরের মাধ্যমে নিতে পারি এবং সেটা দিতেও পারি, সে আশাবাদ ব্যক্ত করবো এবং তৃতীয় করে আরো দীর্ঘ শক্তি কামনা করছি, শুভ কামনা করছি। এবং বিশেষ করে আজকে আমার প্রিয় অত্যন্ত ক্ষুদে হলো, তারা কিন্তু অনেক উঁচু মার্গের শিল্পী। আমি একসময় খুব শখ হয়েছিল বেহালা শিল্প, এটা আসলে শুধুই আমার উস্তাদ ভাই থেকে দেখে দেখে ওই শিল্পে বসে বসে বাঁশি বাজিয়ে বাজিয়ে এই সমুদ্রের সাথে তার নিয়ে তানসেনের মতো, আপনারা জানেন তানসেনের সাথে তার একটা বিশাল মিল রয়েছে। তানসেনের এই সুরচর্চা শুরু হয়েছিল সমুদ্রের গর্জন থেকে, এবং সেই সমুদ্রের গর্জন থেকে উস্তাদ আজিজুল ইসলাম আর সেই বাঁশিটাকে মিলিয়ে মিলিয়ে একজন বিশাল উঁচু মার্গের পণ্ডিত হয়ে গেছেন, উস্তাদ হয়ে গেছে। আমাদের ওই জায়গায় যেতে হবে
যদি আমাদের সেই মহৎ কিছু কর্ম সম্পাদন করতে হয়, তাহলে আমাদের এই মহৎ কর্ম সম্পাদনের জন্য সেই মহৎ প্রাণও দরকার। সেই মহৎ প্রাণের যারা অধিকারী হতে পারছেন তারাই হচ্ছে আজকে আমাদের গুণী শিক্ষার্থী শিক্ষক। আমি সবাই শুভকামনা করছি এবং আপনারা যারা শুনতে এসছেন, আপনারা অনেক উঁচু মনের মানুষ না হলে পরে আপনারা এত কষ্ট করে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পের জন্য এখানে জড়ো হতো না। এই শিক্ষার্থী শিল্পী আবার আপনাদের প্রতি অজস্র অভিনন্দন, নিরন্তর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইকবাল উদ্দিন স্যারকে তার অনন্য অনুগত বক্তব্যের জন্য। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। তাকে ফুল এবং ক্রেস দিয়ে বরণ করে নেবেন সংগঠনের সভাপতি বাবু বেনু কুমার দে। এবারে প্রফেসর ডক্টর শিরিন আক্তারকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। গুণীজনা সংগঠনের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বরেণ্য একজন সঙ্গীত শিল্পী উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। তিনি উদ্বোধকের দায়িত্বে ছিলেন আজকে এবং তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যেহেতু শেখাপ্রাপ্ত শিল্পী। তিনি নীরবে নির্বিচ্ছিন্নভাবে চট্টগ্রামের একটি জায়গায় বসে সঙ্গীত সাধনা করে যান। মাঝে মধ্যে আমাদেরকেও তিনি অতিথি হিসাবে নিয়ে যান, সেই গান শুনিয়ে আমাদের হৃদয় মনকে তৃপ্ত করে থাকেন। এখানে উপস্থিত আছেন প্রফেসর বিসি ট্রাস্টের মাননীয় বিসি ডক্টর সনোজ কান্ত সিংহ খাজারি, আছেন আমার আরেকজন প্রিয় মানুষ লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। ইফতেখারউদ্দিন স্যার প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় বিসি মহোদয়। তিনি অত্যন্ত অনবদ্য একটি বক্তৃতা দিয়ে এই মুহূর্তে চলে গেছেন। আর আছেন বাবু হৃদয় কুমার ভট্টাচার্য, আমার ছোট ভাই সৈয়দ শামসুল তাবরিজ আছেন, তিনি প্রশাসনে আছেন। আছেন আমার আরেক ভাই প্রফেসর বেনু কুমার দে। এছাড়া সমস্ত অতিথিবৃন্দ এবং এই যে মঞ্চে যারা বসে আছে, যাদের সঙ্গীত গাথনি আমাদেরকে বারবার করতে বলে, সেই সঙ্গীত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সঙ্গীত এমন একটি ব্যাপার, আমাদের দৈনন্দিন জীবনে যত রকমের টানাপোড়েন আছে, যত রকমের ক্লান্তি আছে, কষ্ট আছে, সঙ্গীত মনে হয় আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, আমাদের আত্মাকে, আমাদের মনকে একটা শুদ্ধ জগতে নিয়ে যায়। যখনই আমরা সঙ্গীত শুনি, তখনই আমাদের হৃদয়, আমার মনে হয় আমার একুল ঘুরে যায়। মাঝে মধ্যে মনে হয় এই ধরিত্রী ছেড়ে আমার সেই ইন্দ্রিয় যেন ঊর্ধ্বলোকে যাত্রা করছে। উচ্চাঙ্গ সঙ্গীত সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু আমি শুনতে ভালোবাসি। আমি সঙ্গীত খুব ছোটবেলায় সাধনা করেছিলাম, পারিনি এটাকে ধরে রাখতে। খুব কনজারভেটিভ ফ্যামিলির গিয়েছিলাম বলে আমার জন্ম রামুর একটি গায়ে, সেখানে মুসলিম পরিবারে সঙ্গীত নিষিদ্ধ ছিল। শুধু মেয়েরা নয়, ছেলেদেরও সঙ্গীত নিষিদ্ধ ছিল। তাই আমি অবাক হয়ে যাই, খুব ভালো পরিবারে সম্ভ্রান্ত বংশের ছেলে মেয়ে ক্যাপ্টেন আজিজুল ইসলাম ভাই তার এই সাধনাটি কিভাবে জিয়ে রেখেছিলেন। আমরা ছোটবেলায় বাবা খুব উচ্চ হৃদয়ের মানুষ ছিলেন, নাচ গান সবই শিখিয়েছিলেন।
বাবু মিহির লালাকে রেখেছিলেন সঙ্গীত শেখাতে, সে রামুতে দেবপাহাড়ে এসে বা শেখানো শেখাতেন। আবার রুনু বিশ্বাস, উস্তাদ রুনু বিশ্বাস নাচ শেখাতেন। একটু বড় হওয়ার পর আত্মীয় স্বজন বললো আর কোনো কাজ নাই, মেয়েকে নাচ গান শেখাচ্ছে, কোরআন শরীফ পড়া। তো আমার বাবা খুব গম্ভীর করে বলে আমার মেয়ে কোরআন শরীফও করবে, এইগুলিও করবে। পারিনি, আমি ধরে রাখতে পারিনি। তাই যারা এই সঙ্গীতের সাধনা করে, সঙ্গীতের যে কোনো শাখা, সে বাঁশি হোক, সেতার হোক, স্টার হোক, তবলা হোক এবং কণ্ঠসঙ্গীত হোক, আমি অত্যন্ত মন দিয়ে শুনি। যে আমি পাইনি, যা আমার কাছে অধরা সারা জীবন, তার জন্য আমার কান্না কখনই থামে না। আমার মনে হয় যে আমি গান শুনতে শুনতে একেবারে কোথায় যেন চলে যাব। এই পৃথিবীতে আমার না থাকলেও চলে, গান শুনতে শুনতে আমি যদি অপর জগতে চলে যাই। আমি জালালউদ্দিন রুমির একটা ওদের তো ছোট ছোট কবিতা থাকে, সেগুলো ফার্সি ভাষায়, সেটির অনুবাদ করেছিলেন আমার খালু সৈয়দ আহমদুল হক, মারা গেছেন তিনি। জালালউদ্দিন রুমি বাঁশিকে জিজ্ঞেস করছেন, বাঁশি তুমি কাঁদো কেন, তোমার এই সুরের মধ্যে কেন কান্না জুড়ে পড়ে? তখন বাঁশি নাকি উত্তর দিচ্ছে, আমার উৎপত্তি তো বাঁশ ছাড়ে, সে বাঁশ ছাড় থেকে আমাকে বিচ্ছিন্ন করতে করেছি বলেই আমার এই দ্বন্দ্ব থামে না। আসলে আমরা পৃথিবীতে মানুষ, আমাদের সবারই কখনো চাওয়া পাওয়া প্রাপ্তি হয় না। হয়তো আমরা ঈশ্বরে আবার ফিরে যাব। এই কারণে এই ব্যাপারগুলি যারা সঙ্গীত শিল্পী প্রকৃত সাধনা করেন, তারা এগুলি ধরে রাখেন। আমাদের মধ্যে ক্যাপ্টেন আজিজুল ইসলাম ভাই, তিনি আগাগোড়া একজন সঙ্গীত শিল্পী। তার কথাবার্তায়, তার বাড়ির পরিবেশ, তার সবকিছু মিলিয়ে আমাদেরকে একত্রিত করেন তিনি। আমি আল্লাহর কাছে বলি তাকে বাঁচিয়ে রাখুন দীর্ঘ জীবন সুস্থভাবে। তিনি আমার একটু আত্মীয় হন, তার স্ত্রী আমার বন্ধু হন, এবং তিনি যে একটা মধুর মানুষ, তিনি আমাদেরকে আরো অনেক অনেক বছর ধরে এই সঙ্গীত সুধায় যেন আবদ্ধ করে রাখেন। আর শ্রুতি অঙ্গনে ছেলেমেয়েরা এত সুন্দর গান করে, এত ভালো গান করে। বেনুসার উপরে একটু বিরক্ত করি বলে, কিন্তু বেনুসার এগুলো ধরে রেখেছেন। বেনুসার মুস্তাফিজ ভাই, আমাদের ভাইদের ধরে রেখেছেন। আমি যখনই শ্রুতি অঙ্গনের অনুষ্ঠানে এসেছি, তাদের সেই সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছি। চট্টগ্রামে শুদ্ধ সঙ্গীতের চর্চা একটু কষ্ট আছে। আমি তো নিজেই বললাম যে এই অবস্থা চট্টগ্রামের, কিন্তু এখন দেখছি যে চট্টগ্রামে সঙ্গীত চর্চা অনেক ভালোভাবে চলছে। এক সময় চট্টগ্রামে রবীন্দ্রসঙ্গীত গাওয়া বন্ধ ছিল। ওয়াহিদুল হকরা ঢাকা থেকে এসে এখানে বিশিষ্ট কয়েকটা পরিবারকে নিয়ে সে আন্দোলনের মাধ্যমে সে রবীন্দ্রসঙ্গীত চর্চাকে ধরে রেখেছিলেন। আজকে শিলাবনেরা আছেন। কিন্তু এই যে আরো কিছু প্রতিষ্ঠান, এদের শ্রুতি অঙ্গনের মতো এই প্রতিষ্ঠানগুলো, তারা নিরলসভাবে সাধনা করে যাচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগে। আমরা তখন মনে মনে ভাবি, শুধু বাংলাদেশের অন্য কোনো জায়গা নয়, যে সঙ্গীত একদিন ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছিল আমাদের সঙ্গীত শিল্পীরা, ওস্তাদ আলাউদ্দিন খান, পণ্ডিত রবিশঙ্কর থেকে শুরু করে, আল্লাহ রাখা থেকে শুরু করে, এবং এই যে সেদিনের আমাদের যে শোনালেন, মুহূর্তে করলেন ওস্তাদ 84 পর্যন্ত, সেই সব ধারারই কিছু একটা ধারা আমাদের চট্টগ্রামে গড়ে উঠবে এই শিল্পীদের দিয়ে। আমরা এই শিল্পীদেরকে একটা হাততালি দিই। আমি খুব পজিটিভ চিন্তা করি। আমি সাহিত্যের মানুষ, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি জেগেও স্বপ্ন দেখি, ঘুমিয়েও স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখতে দেখতে এগুলি সফল হয়েছে। আমার জীবনের কিছু জিনিস এই স্বপ্নের সাথে জড়িত। আমিও তাই স্বপ্ন দেখছি এই চট্টগ্রামে শ্রুতি অঙ্গনের ছেলে মেয়েগুলিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ডেকে নিয়ে যাবে, এবং শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ জয় করে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আমাদের পূর্বসূরীরা এই উস্তাদরা যা করেছেন। আমি একটা কথা বলি যে আমার আরো ভালো লাগছে, আজকের নারী দিবসের আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এইখানে মেয়েদের অনেক উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে যে বিশ্ব সভায় নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নাই।
বাংলাদেশের নারীরা এখন জেনারেল হয়েছে, সেনাবাহিনীতে, পুলিশের উচ্চ পদ আছে। এই যে ভাই আমার এখানে আছেন, তার অনেক উপরে ইয়েরা আছেন, প্রশাসনের মহিলারা আছেন, তারই সিনিয়র অনেকে আছেন। এবং বাংলাদেশের মেয়েরা আরো অনেক অনেক দূর গেছে, বিশ্ববিদ্যালয়গুলিতে আছে, সব জায়গায় আছে। এই যে নারী মুক্তির এই ব্যাপারটা, এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছিলেন। স্বাধীনতার সাথে সাথে তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশে বাংলার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়বে। ঠিক তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শিক্ষা দর্শনে, তার এই অর্থনৈতিক দর্শনে সবকিছুতেই নারীদের অধিক উপস্থিতির প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন নারীদেরকে, আমি নিজে বলেছেন তিনি সংসদে, নারীদেরকে আমি কোথায় দিয়েছি দেখো। নারীরা আজকে বাংলাদেশে কত জায়গায় আছে। আমি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য করেছি, উপ উপাচার্য করেছি, এবং আমি সব ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দিয়েছি। এবং তার এই কাজ দেখে আমাদের আমেরিকান, আমাদের তো না, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছে, নারী উন্নয়নের যে অগ্রগতি, সে রোল মডেল বাংলাদেশকে তোমরা দেখে এসো। এই যে কত বড় কথা। আমাদেরকে বিশ্ব সভায় মানুষ তো ডাকবে, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে এক এক জায়গায়, যে জায়গায় আছে সেই জায়গায় তার শিক্ষা, তার রুচি, তার কণ্ঠ, তার পরিবেশ দুটি ছড়াবে। আমি আজকে নারী দিবসের দিনে আমার সকল এই যে কিশোর কিশোরীরা সকলে এবং আপনারা যারা আছেন সবার কল্যাণ কামনা করছি। আমরা সব অভিভাবককে বলছি, আমরা মেয়েদের বাল্য বিবাহ দেব না, মেয়েদেরকে আমরা অল্প বয়সে পড়াশোনা থেকে রদ করাবো না। একজন সিনি ডাক্তার অনেক কষ্টে উপাচার্য পেয়েছে, তার মতো আগামী গান শিক্ষা বন্ধ করে দেবো না, তার নাচ শিক্ষা বন্ধ করে দেবো না, তাকে চলতে দেবো, তার একটি মেয়েকে চলতে দেবো, তার নিজস্ব দিনে অভিভাবকের একটা স্নেহ স্পর্শ থাকবে, কিন্তু তাকে বেছে নিতে হবে তার যোগ্য স্থান। তবেই আমাদের এই পৃথিবী বাসযোগ্য হবে, মানবিক একটা বিশ্বায়ন ঘটবে, এবং আমাদের দেশের সকল স্তরে নারী পুরুষ সমানভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। শ্রুতি অঙ্গনের ছেলে মেয়েদেরকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের গান অবশ্যই শুনবো, কিন্তু আমাদের এই প্রফুল্ল দ্বারা আমাকে আবার একটা অনুষ্ঠানে পুরস্কার দিচ্ছেন, সেখানে আমার যেতে হবে। তার আগে থাকে আমি শুনবো। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা আমাদের এই ছেলেগুলিকে আশীর্বাদ করুন, তারা যেন এই সুসাধনা সারা জীবন চালিয়ে যেতে পারে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর শিরিন আক্তারকে তার স্বপ্ন নিয়ে বক্তব্য রাখার জন্য। এবারে বিশিষ্ট গুণীজন সম্বোধনা পর্ব। আমাদের প্রথম সম্বোধিত অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের মাননীয় উপাচার্য ও শ্রুতি অঙ্গনের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। স্যারকে সম্বোধনা জানাবেন সংগঠনের সভাপতি প্রফেসর বেনু কুমার দে ও সিনিয়র সহ সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। আমাদের সম্বোধিত অতিথি প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। এবারে আমাদের সম্বোধিত অতিথিকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুসপ্তকে সপ্তম বার্ষিক উচ্চারণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি, আমার সহকর্মী এবং একজন ছাত্র বেনু কুমার দে, আজকে যিনি উদ্বোধন প্রখ্যাত বক্সিবাদক ওস্তাদ আজমল ইসলাম,
প্রধান অতিথি চলে গেছেন, আমাদের বিশেষ অতিথি আমাদের প্রভিসি ডক্টর শিরিন আক্তার, ডক্টর শিরিন আক্তার, নিকাই কুমার ভট্টাচার্য, শামসুল আরেফিন, আপনি আমার সর্ববৃন্দ এবং যাদের আসলে আমি অনুষ্ঠান মনে করি এই শিল্পীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ক্যাপ্টেন আজিজ ইসলাম সাহেব ঠিকই বলেছেন, আমি সঙ্গীতের বাইরে চলে। উনি কেমন করে গান করে গুনি, আমি অবাক হয়ে শুনি, আমি সেই দলে। তবে এটা আমার দোষ নয়, আমাদের নিতাইবাবু বলছেন যে সবাই গান করতে হবে, গান করার জন্য প্রথম যেটা দরকার সেটা দিতে ঈশ্বর প্রদত্ত কণ্ঠ দরকার, সেটা আমাকে ঈশ্বর দেয়নি। আর আজকে আর একটু খারাপ করে দিয়েছে। আমি তবে আমি সঙ্গীত না হলেও সঙ্গীত ভালোবাসি। আমার মনে হয় যে কোনো মানুষের মধ্যেই সঙ্গীতের প্রতি আকর্ষণ আছে, সেটা বলছেন যে কেউ যে কোনো খুবই উপজাতি হোক যাই হোক, সবার মধ্যে সবাইকে কিন্তু সঙ্গীতের প্রতি আকর্ষণ থাকে এবং বাচ্চাদেরও গান শুনিয়ে ইয়ে করা যায়। তার মানে কি ছোটবেলা থেকে এটা তার ইনহেরেন্ট একটা গুণ। আমাকে সম্পর্ক দেওয়ার আমি কোন বিশেষ কারণ দেখি না। একটা কারণ হতে পারে যে সবাই সবসময় তুলনার জন্য একজন লোককে আনে, একজন লোককে খুবই সুন্দর দেখা যদি তার পাশে একজন কালো, একজন একটু বিশ্রী ধরনের একজন লোক কয়েকজন থাকে, তাহলে তাকে খুব ভালো দেখাবে। সম্ভবত বেবি কুমারতে আমাকে চয়েস করতে এই কারণে যে আমার কণ্ঠটা খুব খারাপ হবে, সুতরাং আমার তুলনা অন্যতে কত ভালো সেটা সবাই বুঝতে পারবে। আমি আমার বক্তব্য দিতে বলবো, তবে নারী প্রশ্ন মধ্যে আমাদের প্রভিসি মহোদয় যা বলছেন তার আমি বলি তার সূত্র ধরে যে বর্তমানে কিন্তু মেয়েরা পড়াশোনা অনেক অনেক ভালো করছে। আমি মাত্র কয়েকদিন আগের কথা বলছি, বিজনেস ট্রাস্টের ইংরেজি ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রত্যেকটা সেমিস্টার যারা পাস হয়েছে তাদেরকে এক একটা ছোট মেডেল দেওয়া হচ্ছে। 8টা সেমিস্টার 8 জনকে দেওয়া হলো। তারপরে আমি আমার বক্তৃতা বিশেষ আমি দাঁড়িয়ে একটা কথা বললাম যে ওই ছেলেটা 5th সেমিস্টারে একজন ছেলে পাস হয়েছে, তাকে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি পুরুষ হিসেবে। না হলে 8 জনের মধ্যে 8 জন মেয়ে ফার্স্ট হয়নি, 8 জনের মধ্যে 7 জন হয়েছে। তাকে আমি পুরুষ মানুষ হিসেবে বীজ হিসাবে নয়, পুরুষ হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এক্ষেত্রে নয়, তার ঠিক 2 দিন আগে কম্পিটিশন দেখলাম সেখানে ফার্স্ট থেকে থার্ডে দেওয়া হচ্ছিল, কিন্তু 2/3 হচ্ছে মেয়েরা। মেয়েরা বর্তমানে পড়াশোনার অনেক এগিয়ে যাচ্ছে। আমি আমার নিজের ব্যক্তিগত বলছি, ডিজিটাল ইউনিভার্সিটিতে টিচার সম্পূর্ণ নিউট্রালি নেওয়া হয়, তার জন্য সেখানে এখন অলরেডি 50% উপরে মেয়েরা, এখানে কেউ মেয়ে বলে নয়, ডাইরেক্ট কম্পিটিশনে তারা আসছে। সুতরাং তারা বহু বহু এগিয়ে যাচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যে কারণে হোক না কেন। আর যারা এদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা উচ্চারণ সঙ্গীতে চর্চা করছে, এটা আগেই বলছেন যে এটা খুব কঠিন।
প্রভু যে করে যাচ্ছে, এই জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই। শেষ করতে আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবী এবং পূর্ণস্বরে ঔষধালয় ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রুতি অঙ্গনের সম্মানিত উপদেষ্টা লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। তাকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সম্বর্ধিত করবেন সংগঠনের সভাপতি প্রফেসর বেনু কুমার দে ও সিনিয়র সহ সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। শ্রুতি অঙ্গনের সপ্তম বার্ষিকী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের উদ্বোধক পরম সম্মানিত 21শে পদকপ্রাপ্ত নাজরুল ইসলাম, এক সংগঠিত ব্যক্তিত্ব ডক্টর সরোজ সিং হাজারি এবং আমার ভাবি অধ্যাপক শিরিন আক্তার এবং শ্রুতি অঙ্গনের সম্মানিত সদস্য উপদেষ্টা সকলকে জানাই এবং আমার প্রাণের এই যে ছাত্রছাত্রীরা সবাইকে জানাই সাদর সম্ভাষণ, নমস্কার। এখানে আমাকে বলেছিল যে 5টার আগে একটু আসার জন্য প্রফেসর বেনিবাবু, আমি এসে যেন এই ছাত্রছাত্রীদের সাথে একটু আলাপ করি। আমি যখন এসেছি তখন দেখলাম যে ছাত্রছাত্রীরা কেউ আসে নাই। তখন আমি একটু পরে এলেন, আজিজ ভাই এলেন, ওনার সাথে আমরা আলাপ করতে থাকলাম। তারপরে এসছেন আমাদের প্রফেসর ইন্দ্রজিৎ। যা হোক, অ্যাকচুয়ালি একটি অনুষ্ঠান করা যে কত কষ্টকর সেটা আমি জানি, কারণ আমরা আমাদের ওখানে নিয়মিত এই অনুষ্ঠানগুলো করে থাকি। তো সেখানে অবস্থা হচ্ছে আমাদের বাধা ধরা স্টেজ আছে, বাধা ধরা সেট আপ আছে, সেখানে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে দেখলাম যে ওই বেনিবাবু প্রথমে এসে বললেন যে দেখেন আমরা এখানে সোফা আনতে পারলাম না, এই আপনাদের বসার ব্যবস্থাটা ঠিক করতে পারলাম না, কারণ ওনারা হল পান নাই। তো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থান। হয়তো বিয়ের জন্য প্রায় হলগুলো সব হয়ে আছে বা অন্য অনুষ্ঠানে, তারপরও ওই যে শ্রুতি অঙ্গন এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য আমি তাদের ধন্যবাদ দিই। সেখানে যেখানে প্রফেসর ডক্টর সরোজ সিং হাজারি, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, সাথে আমাকে দেওয়া হয়েছে। হয়তো সবাই বেশি ভালোবাসেন বা সবার সঙ্গে বেশি সম্পৃক্ত, হয়তো এই কারণেই হতে পারে। অথবা 1971 সালে আমাদের যে সংগ্রামের সময় আমাদের যে ভূমিকা ছিল, এটাও হতে পারে। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এই সংগঠনটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের একটি অনন্য সংগঠন। এখানে এসে আমার যেটা মনে হলো, বলছিলেন যে বিজয়বাবু বলছিলেন যে না হলে কি বলে কণ্ঠ না হলে গান গাওয়া যায় না, কথাটা ঠিকই। আমার খালি বারবার মনে হচ্ছিল সেই বৈজু পাওয়ার
সেই ঐতিহাসিক ঘটনাটা, সে বৈজু এবং সে তো পাগল হয়ে গেল বৈজু। তো ওখানে ওই তার যেটা ইয়ে ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, সে গান গাইতে শুরু করলো। তার এমনই গান গাইলো যে আমার শুধু বাবার এই কথাটা মনে আসছে, ওই কথাটা শোনার পরে। এই আগে 1950 দশকে, 1950 এবং 60, আমি অ্যাকচুয়ালি কলকাতাতে আমার স্টুডেন্ট লাইফ কেটেছে। তো সেখানে সেই সময়ে প্রতি সকালবেলা হাঁটতে গেলে প্রতিটি বাড়ির সামনে দেখতাম যে সারে গামা রেয়াজ করছে, ছেলে মেয়েরা রেয়াজ করছে। তারপরে এলো খেলা, খেলার একটা ঢেউ এসে গেল, খেলার দিকে আমরা খুব ঝোঁক হয়ে গেল, আমরা গানের দিকে গানে ইয়ে হল না। কিন্তু আজকাল তো সেই রকম দেখি না যে পাড়াতে হেঁটে গেলে কোনো পাড়ার সামনে সারেগামা গাইছে, এরকম কিন্তু এখন দেখি না। তাও এই যে দু একটা সংগঠন আছে, আমিও এককালে আলাউদ্দিন ললিত কলা কেন্দ্রের সভাপতি ছিলাম অনেক বছর, গুরুদের সঙ্গে কাজ করেছি। তো ওরাও কিন্তু দাঁড়াতে পারলো না যে তাদেরও কোনো স্থায়ী কোনো ঠিকানা ছিল না, ভাড়া বাড়িতে চলতো। ফলে হয়েছে কি, ঠিক মতো স্কুল যেটাকে বলে সেটা করা সম্ভব হয় না। তো আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই যে বাচ্চাদের আমরা যে শেখাবো তার জন্য প্রশস্ত রুম এবং একটি স্থায়ী ঠিকানা, যেমন ঢাকাতে আছে বুলবুল একাডেমি আছে, আমাদের এখানে সঙ্গীত পরিষদ এবং একটা সঙ্গীত থাকলেও আর বাকি কারো তো স্থায়ী ঠিকানা নেই। সবাই আমরা সেই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানেই হচ্ছে। এবং বুলবুল একাডেমির তো ইতিহাস অন্যরকম। আর এখানে যারা এখন সভাপতি বেণীবাবু, অধ্যাপক বেণুকুমার দে, ওনার কিন্তু ওনার কখনো গান গাইতে ওনাকে শুনি নাই, ওই সৌভাগ্যটা হয় নাই। তো তারপরেও উনি এই সুপ্রিয়ন্দরের সভাপতি। এটা একটু ব্যতিক্রমী লাগে, মনে হচ্ছে যেন একটা ব্যতিক্রমী ব্যাপার। এই এতক্ষণ কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আমি মেহেদি হাসান একবার পাকিস্তান আমলে চট্টগ্রাম এসেছিলেন মুসলিম ইনস্টিটিউটে, ওখানে উনি ওনার অভিজ্ঞতার কথা বললেন। ওনার ওস্তাদ সকালবেলা উঠে বলছে যে 5-6 মাইল দৌড়াও, দৌড়ানোর পরে পানিতে নেমে গলার মধ্যে দিয়ে সাধো, তুমি সারেগামা সাধো। এই নাকি তখনকার দিনের ওস্তাদদের সঙ্গে শিখেছে, যার ফলে আজকে বলে এই যে গুরুগুলা সেই মোহাম্মদ মেহেদি হাসান, এটা যা হয়েছে। আর আজকাল কি হচ্ছে, রেয়াজটা তো একদম নেই বললেই চলে। আর তার উপরে আবার শাস্ত্রীয় সঙ্গীত, এখন যদি খেয়াল অথবা টপ্পা অথবা অন্য কিছু শুরু হয়, আমি জানি না এখানে কয়জন বসে থাকবেন আপনারা। ওই বঙ্গ সাহিত্য সম্মেলন এবং ইন্ডিয়াতে যখন এগুলো হয়, এর মধ্যে দেখা যায় রাতের পর রাত এই অনুষ্ঠান চলছে। সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠান, ওস্তাদ গোলাম আলী খাঁ, ওস্তাদ ফৈয়াজ খাঁ, এনারা গাচ্ছেন, গান গাচ্ছেন, আর সবাই বসে আছেন রাতের পর রাত। আমাদের এখানে কিন্তু সেই শ্রোতা এবং সেই দর্শক আমাদের মাঝে নেই। এটা দোষ কারণ না, দোষ হচ্ছে আমরা এখন এমন হয়ে গেছি, 2-4টা গান শিখে আমরা টিভিতে
রেডিওতে গাইতে চলে যাই, এবং বাবা মারাও চায় যে আমার ছেলে মেয়ে দু একটা গান শিখে একটু টিভিতে গান গায়, সবাই তখন নাম করবে। তো এভাবে তো হবে না। এই শ্রুতি অঙ্গনকে আমি অনুরোধ করবো আপনারা যদি এটা টিকিয়ে রাখতে পারেন, এবং এটা টিকিয়ে রাখার জন্য যাদের প্রয়োজন, যারা এই যেমন তো রুনু বিশ্বাস, এরকম কিন্তু আরেকটা এখানে হবে না। এই যে মিহির লালা, এরাও কিন্তু সাধক, এগুলো তো আর হবে না, অনেক বছর লাগবে। সেই অচিন্ত্য চক্রবর্তী, চট্টগ্রামের আমাদের অচিন্ত্য চক্রবর্তী, আমি জানি না কয়জনে অচিন্ত্যতার নাম জানেন। অচিন্ত্য চক্রবর্তী, সমর দাস, এদের নাম আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এরাও আমি অনুরোধ করব যে তোমরা ছোটরা যারা আছো, এবার একটা ইন্টারেস্টিং ঘটনা হয়ে গেছে। আমার কলেজের ছাত্রীরা ওই কম্পিটিশনে বিভাগের মধ্যে ফার্স্ট হয়ে গেছে আপনার ইয়েতে, জাতীয় সঙ্গীত গাইতে, অথচ আমরা পাঠিয়েছিলাম 3 নম্বর বেস। তো এই যে ব্যাপারটা, আমি আশা করব যে এটা চালু থাকবে, এবং আমরা তো আছি, আমরা যারা গান, ওই যেমন আমরা হংসমাজের বক্ততা দেখে আমার সদস্যরা বলে গেলেন যে আমরা ওইরকম শোনার মতো লোক আমরা, তো আমরা আছি, আমরা থাকবো শ্রুতি অঙ্গনের সাথে। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দেই যে আমাদের এখানে ডেকে আনার জন্য, এই সম্বর্ধনা দেওয়ার জন্য। যদিও জানি না এই সম্বর্ধনা পাওয়ার যোগ্য আমি কিনা, তারপরেও তো আপনারা সম্বর্ধনা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের আবারও আন্তরিক ধন্যবাদ দিই। সকলের মঙ্গল হোক। জয় বাংলা। ধন্যবাদ সম্বোধিত অতিথিকে তার বক্তব্যের জন্য। এবারে আজকের অনুষ্ঠানের আলোচনা সভা ও সম্বোধনা পর্বের সমাপ্ত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি প্রফেসর বেনুল কুমার দে। তিনি সংগঠনের প্রাণপুরুষ, যার অক্লান্ত পরিশ্রম, মেধা, নিষ্ঠা ও যুগোপযোগী পদক্ষেপের ফলে ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় মাত্র 7টি বছরে শ্রুতি অঙ্গন এই অবস্থানে। তাকে কৃতজ্ঞতা স্বরূপ ফুল ও অতি ক্ষুদ্র উপহার প্রদান করবেন শ্রুতি অঙ্গনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এগুলো কি সমবেতের সাথে অনেক অনেক কৃতজ্ঞতা। এটা দেশে হয়ে গেল, এটা দেশে হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় সভাপতিকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। চলে গিয়ে সাউন্ড একদম তুঙ্গে দিয়ে গান শুনতে খুব পছন্দ করি, এই জন্য আমি অনেক গালি গালাজ শুনি বাসায়। এনে আমি শিল্পী না, তো ছোটবেলায় বাঁশি বাজাতাম, ডাক্তারের নির্দেশনায় বাঁশি বাজানো বন্ধ হয়ে গেল, বাঁশি বাজাতাম। হ্যাঁ, মুরালি বাঁশি বাজাতাম। হ্যাঁ, প্রবলেম আছে, এসবিটি প্রবলেম আছে। এনে শ্রুতি অঙ্গনের 7ম বার্ষিকী উদযাপনে আজকের অনুষ্ঠানে উদ্বোধক উস্তাদ ক্যাপ্টেন আজুল সাহেব, সত্যি আজুল সাহেব, প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইত্যাদি চৌধুরী, মাননীয় উপাচার্য, বিশেষ অতিথি মাননীয় উপাচার্য ডক্টর শেরিন আক্তার, বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ টিভি জেনারেল ম্যানেজার বিদয় বাবু, বিশেষ অতিথি অন্ধ্রপল্লী উপজেলা সম্মানিত ইউএনও, আমি তাকে সনেট নামে ডাকি, আমার প্রিয় ছাত্র। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ
আমার শিক্ষাগুরু সম্বোধিত অতিথি প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি, মাননীয় উপাচার্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অন্য সম্বোধিত অতিথি গায়ন প্রফেসর সিং, প্রায় উপস্থিত সংগঠনের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অভিভাবকবৃন্দ, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাধীনতা মাসে স্বাধীনতার শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা এবং বিশেষ করে আজকে নারী দিবস। মা, বোন, কন্যা যারা আছেন সবাইকে জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমার প্রণাম গ্রহণ করবেন। অনুষ্ঠানের নাম হল গুণীজন সংবর্ধনা। আমরা এই স্মৃতিঅঙ্গনের উদ্দেশ্য হল স্মৃতিঅঙ্গনের আলোকিত প্রজন্ম তৈরি করা। শুধু লেখাপড়া বলে নিয়ে পাওয়া না, তাদেরকে সাংস্কৃতিকভাবে আলোকিত করে তোলা। আমাদের দুইজন বিশুদ্ধি বলে গেছেন, যে দেশ সংস্কৃতি যত উন্নত, সেই দেশ সভ্যতাতে তত সমৃদ্ধ। সংস্কৃতির অন্যতম মাধ্যম হল সঙ্গীত, খেলাধুলা, সঙ্গীত। আর সঙ্গীতের বেসিস হল শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত। এখন উচ্চার সঙ্গীত জগতের আমরা এখানে যে সম্বোধনা দিচ্ছি, বিভিন্ন স্তরের গুণীজনকে এনেছি। সাংস্কৃতিক জগতের ক্যাপ্টেন সাহেব আনছি, আমরা শিক্ষাঙ্গন থেকে আনছি আমার গুরু শিক্ষাগুরু। স্বাধীনতার প্রতীক, স্বাধীন বীর মুক্তিযোদ্ধা, শুধু তাই না, উনি যে দুঃসাহসিকভাবে সাক্ষী দিয়েছেন রাজাকার আন্দোলনের বিরুদ্ধে, এটা সত্যিকারে প্রশংসনীয়। এই সমস্ত আয়োজন আমরা আছি প্রশাসনের লোক, সনের সাহেব প্রশাসনের লোক, শাস্তি অন্যতম হল নিতে পাবো। এদেরকে আনার উদ্দেশ্য হল এদেরকে সাহস দেখানো যে আমরা সবাই তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে যাও। লেখার পাশাপাশি এই শাস্ত্রীয় সঙ্গীত বাণীতে লিখেছেন এটা বাবু যে ক্ষয়িষ্ণু সমাজ, ক্ষয়িষ্ণু আমাদের সমাজ আজকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, এটাকে রক্ষা করার জন্য আমার দরকার উচ্চাঙ্গ সঙ্গীত। শ্রুতিও মন সেটা করে যাচ্ছে। প্রফেসর এস কে হাজারি গত 41 বছর ধরে আমাকে, 42 বছর ধরে আমাকে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে রসায়ন শাস্ত্রের জ্ঞান দিয়ে যাচ্ছেন। শুধু আমাকে না, জাতীয় পর্যায়ে একটু বলতে হচ্ছে এই জন্য যে কুটনীতিপুতা যখন রসায়ন বিজ্ঞান বাংলা মাধ্যমে আনেন, তখন উনি কার্বন ডাইঅক্সাইড লিখেছেন অম্লজান, তারপর লিখেছেন অঙ্গার অম্লজান। কার্বন ডাইঅক্সাইড নাম দিয়েছিলেন কুটনীতিপুতা, কার্বনের বাংলা দিয়েছিলেন অঙ্গার, আর অক্সিজেনের বাংলা দিয়েছিলেন অম্লজান, অঙ্গার অম্লজান। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাই চাচ্ছে আমাদের সর্বস্তরে বাংলা আনতে এবং বিজ্ঞানের বিষয়গুলোকে বাংলায় অনুবাদ করতে। এত পরিশ্রমের যে কাজ কেউ করতে চায় না, পারিশ্রমিক দেওয়ার পরেও করতে চায় না। প্রফেসর ডক্টর এস কে হাজারি সেই কাজটা করে যাচ্ছেন গত 40 বছর ধরে। একবার একটা বই লিখেছেন, বললো যে বইটা তুমি দেখো, অভদ্রভাবে সমালোচনা করবে, ভদ্রভাবে নয়। যদি ভদ্রভাবে সমালোচনা বইটা মান বাড়বে না, অভদ্রভাবে করতে হবে। এটা বুঝো না, এটা বুঝি না, এটা উন্নত করতে হবে। তবে একসময় দেখা গেছে আমি একটা ক্ষমা আশা করুন, আমি দুর্বল এটা বুঝতেছি না, উনি আর বুঝে নেন, আমি বুঝতেছি না, আমার বুদ্ধিটা মিলে মনে হচ্ছে এটা হবে। উনি সাথে সাথে ড্রেসিং করে পা পাইয়ে আবার লিখে আবার প্রায় 16টা বলে গেছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্সের অজীবন প্রাপ্ত পড়াশোনা একটা বই লিখেছেন 85। এখন কি আমাদের সিলেবাস সেটা আসতেছে, এটা প্রায় 25 বছর আগে লেখা। উনি এই কাজটা করে যাচ্ছেন, কিন্তু 21শে পদক কিংবা বাংলা একাডেমির এখনো কৃতজ্ঞতা আসেনি। কারণ কি? সংবাদপত্রে ওনার নাম আসে না। যারা সাংবাদিক, যারা সাহিত্যিক, যারা গল্প লেখেন,
কবিতা থেকে সেগুলো ব্যবহার আসে সবার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু উনি যে নীরবে এই জটিল বিষয়টাকে বাংলায় দীর্ঘদিন ধরে লিখে যাচ্ছেন, এটা আমরা কেউ খেয়াল করছি না। উনি একবার আমার বাসায় গেছিলেন, আমার বড় ছেলেটা আবার সঙ্গীত প্রিয়, তো উনি আমার ড্রয়িং রুমে গল্প করছিলেন। আমার ছেলেটা তখন কাজ করছে কতক্ষণ পরে সে ফিরে আসছে স্যার দেখা করতে, তখন বলেছিল এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কি তখন এবার আসছে তাহলে কোনটু আরে আমি বলছি টিভিতে বাজে। তখন মনে হয়েছে উনি শুধু রসায়ন ব্যবসার বই লিখেন না, তালও বুঝেন, সেখানে বলছেন তিনি তালও বুঝেন। তো তাই ওনাকে আনার উদ্দেশ্য হলো আমার এই শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশে অনুপ্রেরণা পায়। আমরা আবারও বলছি, বক্তৃতার থেকেই তো বলবো না, অনেক বলার ছিল, এটা উত্তর দিলাম। ওস্তাদজি বলছেন যে অন্য লেভেলের লোকজন আমার কাছে না, অন্য লেভেল লোক আনি নেই, আমরা বিভিন্ন স্তরের লোক আনছি, শিক্ষা, মুক্তিযোদ্ধা, সংস্কৃতি, প্রশাসন, ঠিক সব জায়গা থেকে একটা লোক আনছি। আমাদের কোনো যোগ্যতাই নেই ওনাদেরকে সম্বোধনা দেওয়ার। আমি যখন কালকে সমাজের উপর তুলতে পারি নাই, অনেক চেষ্টা করছি, তখন স্যারের কাছে মাপ চেয়ে স্যার আপনাকে আমি প্লাস্টিকের চেয়ারে বসাবো, সমাজ আনতে পারছি না। যদিও কোনো যোগ্যতা কোনো ক্ষমতা নেই যে এরকম যোগ্য ব্যক্তিত্বকে কোনো সম্বর্ধনা দেওয়া। আমাদের স্বার্থে আমাদের ছেলে থেকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য ওনাদেরকে আনা। তাই আমরা সব লোক আনছি আর বাড়াবো না। যারা আমাদেরকে এই আয়োজনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহায়তা করছেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, অর্থ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সবাই প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের বিজয় কামনা করছি, মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। পরিশেষে মনের সাহেবরা বলে গেছেন স্বাধীনতা মাস যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই জাতির শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে, প্রায় 2 লক্ষ মা বোনের ত্যাগ শিকারের বিনিময়ে যে আমরা আজকে দাঁড়িয়ে কথা বলছি, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাকি রয়ে গেছে একটা কথা, আমাদের যে সুকণ্ঠে এরকম সঞ্চালনা করেছেন, নাম বলা হয়নি, দীপিকা বসাক এবং শান্তনু মিত্র, তাদেরকে জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগঠনের সভাপতি বাবু প্রফেসর বিপুল কুমার। সুপ্রিয় সুধী, এবারে সাংস্কৃতিক পর্ব। এক তালে তব করুণা ধারাতে চান আমি ধারাতে তবলায় সহযোগিতা করবেন শিল্পী জয়প্রকাশ ভট্টাচার্য এবং শিল্পী পাভেল বড়ুয়া।